সালাম ভাইকে অনুরোধ করবো, যেহেতু আমাদের কারামুক্ত আমাদের সকলের প্রিয় নেতা আমাদের হাবিব ভাই এবং যদু ভাইও কারামুক্ত হয়েছেন, যদিও আমরা রাজনৈতিকভাবে সম্মানিত করতে পারিনি। আমি সালাম ভাইকে অনুরোধ করতে চাই যদু ভাই এবং হাবিব ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করতে। সালাম লাগে পড়ায় দাও সালাম। ছোট কারাগার থেকে বড় কারাগারে আসছে, আমরা অভিনন্দন জানাচ্ছি দুটো ভাই এবং হাবিব ভাইকে এবং অন্যান্য যারা কারাগার থেকে এসেছে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, স্বৈরাচারী সরকারের আতঙ্ক হিসেবে কাজ করে সেই প্রিয় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত নিম্ন ঘটনার মধ্য দিয়ে সহোদর দুই ভাই আরিফুল আশরাফ আমরা দেখেছি পত্রিকায়। সেই নির্মম ঘটনা মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে তুলে ধরার জন্য দেশ বাঁচা মানুষ বাঁচা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্পর্কে দেশ বাঁচা মানুষ বাঁচা আন্দোলনের সম্বন্ধে সর্বপ্রতি আমাদের অত্যন্ত প্রিয়। সবসময় যিনি এই ধরনের ঘটনা ঘটলেই কষ্ট করে পরিশ্রম করে অর্থ জোগাড় করে দিয়ে প্রতিবাদটা জানান আমাদের সেই প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা সাবেক সদস্য আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের মাঝে আছেন প্রধান পত্র হিসেবে ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের মাননীয় জনাব সালাম ভাই, এখানে পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান ভাই, রাষ্ট্রীয় প্রধান ফারুক ভাই, আমার ভাই, সব অসংখ্য যেখানে আছেন নাম অনেক সময় চলে যাবে। সবার আজকের অনুষ্ঠানে এসে যে আপনারা প্রতিবাদ মুখর হয়েছেন এদের মাধ্যমে আজকের বাস্তবতা হলো এই সরকার আজকে দেশের বাস্তবতা, এই বাস্তবতা এই সরকার আমলে এই ধরনের ঘটনায় ঘটা স্বাভাবিক, তোমাকে ব্যতিক্রম। ইতিপূর্বে আমরা দেখেছি মন্দির ভাঙাকে কেন্দ্র করে বৌদ্ধদের প্রহসনায় হামলাকে কেন্দ্র করে বাংলাদেশ তাণ্ডব করেছে। বিএনপির বহু নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি জামাত এই ঘটনা সংঘটিত করেছে। পরবর্তী সময় দেখা গেছে নয়ের সাথে জড়িতাম এই ঘটনা তো আরো চোখের সামনে। দুইজন মানুষকে পিটিয়ে বাঁধল, আজ পর্যন্ত সেই চেয়ারম্যান গ্রেফতার করতে পারবে না। আর আমার বোধ একটা ক্ষুদ্র মানুষ, আমি সময় টেলিভিশনে বলেছিলাম আর প্রেস ক্লাবের সামনে বলেছিলাম, দেশটাতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমি রায়টা পড়েছি, কামাল ভাই যেখানে আছেন, কি মজার ব্যাপার, যেখানে কোন সিগনেচারই নেই দেশটাতে বেগম খালেদা জিয়া। অ্যাকাউন্ট যারা করেছিলেন সেই অ্যাকাউন্টের ফর্ম, সেই ফর্মটা অরিজিনাল ফর্মের ফটোকপি। আর অ্যাকাউন্টে যে সময় করেছিলেন তখন দেশ ছিল রাষ্ট্রপতি শাসিত, তখন প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা ছিল না। আর যে চেকটা এসেছিল কুয়েত থেকে, আমি সেই চেকটা সরকারের চেক না,
যে কারণে ওটা সোনালী ব্যাংক, কিন্তু আমাদের সরকারি বাংলাদেশ ব্যাংকে না। যাক, যেটুকু ভুল ত্রুটি করে থাকুক সেটা করেছিল হয়তো আমাদের সিদ্দিকী। আজকে তো সেই ভুল ত্রুটির কথা দেখতে যায়, ম্যাডাম খালেদা যদি সাজা হতে পারে 5 বছর, প্রথম 5 বছর, তারপর উচ্চতা 5 বছর করা হলো। এই যে বাংলাদেশের কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সরকার অনুমোদিত, প্রধানমন্ত্রী অনুমোদিত যে সমস্ত প্রজেক্টগুলোতে লুটপাট হচ্ছে, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী। ওনাদের স্বাক্ষর আছে, ওনার অনুমোদন আছে, সরকার অনুমোদন আছে। আর যার নিজের স্বাক্ষর নেই, অনুমোদন নেই, তাকে সাজা খেতে। আর আমি তারই প্রতিবাদ বলেছিলাম। এমন কি বলেছিলাম? দুদুভাই সাক্ষী, আমি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের যত বক্তব্য দিয়েছি, এই প্রেস ক্লাবের সামনে আমি চিরাং থেকে ফিরে এসে প্রথম দিনের বক্তব্য দিলাম 18 তারিখে, 18 অক্টোবর। পুলিশ থেকে শুরু করে এখানে তার দায়িত্ব ছিল, তারা এসে হাত বেড়ে কি বলবেন, কি বলেছিলাম? যে আমাদের ছাত্রদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন, পুলিশকে পরিষ্কার করে বলতে চাই, আর যদি একজন ছাত্র নেতার গায়ে হাত দেওয়া হয় তাহলে আপনি গাড়িতে চলবেন, আপনার সাথে পুলিশ প্রশাসন থাকবে, আপনার স্ত্রী সন্তানের সাথে থাকবে হয়তো, কিন্তু আপনার গ্রামে আপনার বাবা, ভাই, চাচা, মামাতো ভাই, নানাতো ভাই, খালাতো ভাই, তাদের তো পুলিশ প্রশাসন থাকবে না। আমরা নির্দেশ দিয়ে দেবো, ওইসব বাড়ি থেকে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেবো। কত মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। সেসব পুলিশ তার দায়িত্বে ছিলেন, তারপর কি বলতো, হ্যাঁ এটাই করবো, আবার সেগুলো দিয়েছি এবারের মতো। এসে সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হাত দিয়ে দুধ দিয়ে একদম চিবাই খাবো। আর এবার কি বলেছি, ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, আমি বলেছি ডাক্তার জন, আপনি এরকম অসুস্থ মানুষকে সাজা দিয়েছেন, যিনি নিজে উঠতে পারে না, চলতে পারে না, সচ্ছলন কাজ দিয়েছেন। তাই আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে গিয়ে বলবেন, আম্মা আমি এরকম একটা মানুষের সাজা দিয়েছি, 73 বছর বয়স, কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত অসুস্থ। রায় সময়তে আপনার ওই আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্বন করবো। আজকে তুমি যে কাজটা করেছো, জঘন্য কাজটা করেছো, অসুস্থ মানুষকে সাজা দিয়েছো, তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমি ঠিক মনে করেছিলাম, অন্যায় করেছিলাম। এমন কি, এমন এই কুলাঙ্গার কি, এই হলো আমার অপরাধ। আর প্রেস ক্লাবের সামনে কি বলেছিলাম, ম্যাডাম তখন অত্যন্ত অসুস্থ, একদম মানে মৃত্যুর পথে যাচ্ছে, কিন্তু দুঃখে মানসিক যন্ত্রণায় বলেছিলাম যে আপনার সাজা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু সজ্জায়, সরকার তাকে চিকিৎসার জন্য বিশেষ পাঠাচ্ছে। তাই বলতে চাই, আপনার এই অন্যায় অপকর্মের কারণে, রায় দেওয়ার কারণে আপনি যে অপরাধ করেছেন, তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনি মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হাড় দৌড় কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার পর কত খারাপ মানুষ, এই তো। আর আজকে মধুপুরে 2 জনকে মেরে ফেললো, হ্যাঁ মধুখালীতে বলছি, মধুখালীতে 2 জনকে মেরে ফেললো। সিয়াটলের নাম কি জানো? আসাদুজ্জামান। যদি বিএনপি যদি কোনো কারণে যদি সে বিএনপিকে সুন্দর করেন, তারপরে যদি অনেকে করেছিল, তার কি দেখুন ম্যাডাম খালেদা জিয়াকে মামলা আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করেন, কত দূর থাকে। আর আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করলো, আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করে 8 তারিখে হাইকোর্ট তলব করলো, আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7ই ডিসেম্বরের মধ্যে আমি গ্রেপ্তার করতেই হবে করে আদালতে আসতে। আমি পরিষ্কার করে বললাম, লাইভে গিয়ে বললাম আমাকে খোঁজা লাগবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় সাজা দিয়েছেন, এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন, ওনাকে বিদেশ পাঠান। আর জনাব তারেক রহমান ডাক্তার ওয়াজিদুর রহমানকে যে অন্যায়ভাবে সাজা দিয়েছে, আমি গিয়ে
কোর্টে সরাসরি হাজির হই। আমি পালিয়ে থাকি না, আমি প্রকাশ্যে ঘুরি, যতটুকু পারি চেষ্টা করি যে যাবার চলার। সেই অপরাধে আমি এমন জায়গায় ছিলাম, একবারে ওইভাবে লুকিয়ে চুকিয়ে না, সেখানে র্যাব আমাকে খুঁজে পেল। বলেন খেলা এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে, আর মরতে হবে বলার কারণে। মারিও না, আমি মারবো তাও বলি না। এই হলো বাংলাদেশের অবস্থা। সেই অবস্থায় ওই দুই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া তো কোনো নিবৃত্ত করার নেই। তবে এই দুই ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো, হত্যাকারী আওয়ামী লীগ হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের প্রতি কোনো ব্যবস্থা না হলো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনা সভা থেকে বলতে চাই, আমরা জনগণকে সাথে করে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ওই দুই ভাইয়ের হত্যার বিচার করবো ইনশাআল্লাহ বাংলাদেশে। তাই আজকে বলি, আমরা কারাগারে ছিলাম, ওই যে আমার ইন্সপেক্টর ছিলেন, অনেকে ছিলেন, কি বিভৎস অবস্থা। দুধ ভাই ছিলেন, দুধের আরাম ছিল। তো আমার সুযোগ হয়েছে, এই বাংলাদেশে যতগুলি জেল আছে ঢাকা বড় জেল, আর ঢাকা জেলের যতগুলি ভবন আছে তার ভিতরে সূর্যমুখী বিখ্যাত। দুধ ভাই যদি 500 টাকা খরচ করে, তার দুধ ভাই কারাগারে হিজড়া দেখার সুযোগ ছিল। দুধ ভাই 5000 টাকা খরচ করলেও ওই সমস্ত নাইজেরিয়ান এই মোটামোটা দেহ দেখতে টাকা দিয়ে দেখতে হয়, ও দেখার সুযোগ হতো না। দুধ ভাই যদি চিৎকার করে বলতো, আমরা শিশু বাচ্চাদের কোনদিন বাচ্চাদের মুখ দেখে নাই, আমার সুযোগ ছিল। শিশু বাচ্চা 4 বছর থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, হিজড়া, বিদেশি, এমনকি আদমকেও বলছি। আমি কামাল ভাইকে বলতাম, কামাল ভাই আপনি এমন একটা রোদে আসেন, সৌভাগ্যবান। যেমন আপনার এই রোদে আদম আছে, হযরত আছে, নবী আছে। আদম মানে আদম তুমি যে বাঙালি রমজান কোনদিন খাই, এইরকম একটা জায়গায় আমি ছিলাম বলে কিন্তু দুধু ভাই দেখছে আমার অভিজ্ঞতাটা ইউনুস ভাইয়ের অভিজ্ঞতা বেশি। এই যে নির্মম জায়গা, আরে শাল কি একটা জেল, তো বাড়াতে গেলেও 100 টাকা, একদিন হয়তো কথা বলবে তাও 100 টাকা, ঠিক। আমার তো তাহলে 200 টাকা। আমার ব্যাগটা আমি এবার আমি আনবো, আমাকে ব্যাগ কিনছে 250 টাকা, সেই ব্যাগের 3টা স্টিকার, মোবাইল একটা চার্জার, আমার দিনে 3বার জন্য নিয়ে গেছে, আমার দেয়নি। আমার তো মোবাইলই নেই। আমি এই জন্য আমার ব্যাট দিল না, যেটা রাগ করে পরে বললাম যে স্যার তোর ব্যাট দিয়ে একটা মশা আমি মারবো না, হত্যা করবো না। মশাকে বললাম তোদের আমি দেহ দান করে দিলাম, খা তোরা যত বেশি পারিস। আমার রুমে অ্যারোসল ছিল, আমার রুমে মশার কয়েল ছিল। রাগ করে আমি অ্যারোসল জ্বালাতাম, ধরাতাম, ই করতাম না, স্প্রে করতাম না, মশার কয়েলও জ্বালাতাম না, ব্যাট চার্জিং। আল্লাহকে বললাম, আল্লাহ তোর মশা করে দাও, নমরুদের নাকের ভিতর ঢুকিয়ে ওর মাথা ঢুকিয়ে মেরে ফেলছো, আমাকে তোর হাত থেকে আমাকে বাঁচা, আমাকে না কামড়ায়। আমি একটা গরিব মানুষ, একটা মজদুর মানুষ, বিশ্বাস করে। সোহেল, জুয়েল, আকরাম, তারপর আবার হেলাল, নবী ভাই, হযরত ভাই, এদেরকে জিজ্ঞাসা করবেন রাজীব, হাবিব ভাই আপনি কি মশা মারেন না তো? না মশা মারা মা পাবো, কি করবো, মশা কামায়। এই যে অবস্থা, ওখানে এমন একটা অবস্থা আসে বলে আসে, কেরানীগঞ্জ জেলখানা হলো নিচ্ছিদ্র এমন নিরাপত্তা, একটা মশা ঢুকতে পারবে না। কিন্তু যদি আপনি টাকা খরচ করেন, হাতির পিঠে চড়েও গেট খুলে দিলে আপনার ভিতরে ঢুকতে পারবেন নাকি? আরে সঠিক কোন জুলুমখানা ওখানে করে রাখছে। আপনার ওই যে গেট, এই সমস্ত যারা আসে, আপনার বাইরে আসে, হাজার দিতে আসে, টাকা পয়সা দেয়, বাড়ির দেয়, সেই টাকা নিয়ে গেলে এবার গেট ওখান ধরবে, যদি ভাই ওটা বুঝে নেবে, ওখানে দৌড়ে পকেট সার্চ করবে, মনে হচ্ছে ওর কাছ থেকে কবে লোন টোন নিয়ে রাখছে, লোন টাকা কিন্তু। আমি বলছি বাইরে গিয়ে এই জুলুমখানার বিরুদ্ধে আমি বলবো,
আসার দিন যখন আমি আসি, আমি বক্তব্য বাড়াবো, অন্য বন্ধুদের বলছি যে বাস্তবতার কথা। আমার তো সাজা পরিপূর্ণ হবে, আমি বাংলাদেশে প্রথম পরিপূর্ণ সাজা খেয়ে বেরোতে মনোযোগ দিয়ে পুরাপুরি মনোযোগ নাই। তো সাজা শেষ হওয়ার 22 তারিখে, 21 তারিখ তাহলে আমার আমি 22 তারিখে বেরোবো, রাত্রি আমাকে জানাই নেই। সকালবেলা এখন ভাই বোন সোহেল আর জুয়েল ওরা হাজিরা আসবে, কোর্টে আসবে। তো আমি নামাজ পড়ে উঠলাম। ওরা বলতে কারণ কি আছে, তাড়াতাড়ি ব্যাগ দিলাম, চলে চলে চলে। আমি কি গরু না ছাগল, তো বললেই হবে। আমি যান বসে, আমি গোসল করবো, ফ্রেশ হবো, তারপরে দেখা করা 2-3 বার গেল। ধমক টমক সিলেক্ট করে এরকম দেখে না, দেখতে একজন মানুষ তার না হয় যান, আমি আজকে যাবোই না, একদিন বেশি তার ভাড়া দেওয়া দরকার। আপনাদের খাওয়ার তো আমি খাই না, খালি পানি দিয়ে গোসল করি, পানিটা ব্যবহার করি। তাহলে ইচ্ছা করে পানি যদি বেশি ব্যবহার করি, তো খাই না, ব্যবহার আসার পরে এই ফর্মুলা সেই ফর্মুলা আসলে ওই যে সব টাকা পয়সা খামাখামি হ্যালো না না কিনা সমস্যা সমস্যা আছে। যারা আমরা দেড় খাটি অনেকদিন ধরে জেলে আছে, ভাই 50,000 বা 20,000 ভাই আমাকে আটকে। সাইফুল আলম নীরবকে লঘন ভাবে আটকে রেখেছে, বেচারাকে 20 দিন একদম লকআপে রাখছে, বকুল এসে এখন তো পরে সুযোগ মুক্তি আসে, জামিন হয়ে গেছে। 2 দিন আটকে রেখে মামলা। আমার এত কষ্ট লেগেছে, আমি কালকে কোর্টে গেছিলাম, তো আমার ওয়ারেন্ট হয়েছে, তো আমি ওই কোর্টে শুনে আসলে আরো কয়েকটা রেখে আসছে। এই যে আমি আসলে ভাই আমাকে রেখে আসেন, তো আমার জায়গা থেকে আমার রুমে এখনো কেউ না, যাওয়া তাড়াতাড়ি আমার কি করেন দরকার নেই, মানে টাকা তো আমি দেবো না, নাস্তা খাই দেবে, পরে যাক একটা বিস্কুট খাওয়ালো, খাওয়ালো, পরে গেলাম। আশা বলে সারা বের হয়েছে এমন বলা আপনাদের কিন্তু বলতাম, এই বিস্কিট আর এছাড়া কবে খাওয়ানোর জন্য বলতে মানে পারবো না, মানে চিন্তা করতে পারেন। বলে আসলাম না আপনাকে ফল পাঠাচ্ছি, হ্যাঁ 2,000 টাকা লাগছে আবার ফল ঢুকাতে, তাতে ডায়াবেটিস ফল দিচ্ছিলাম, কাঁচা কাঁচা বড় ওই আলু টালু। আরেকদিন আমি নিয়ে কিছু দেয়, অথচ সেখানে বড় বড় ব্যাগ ঘুরি করে খাওয়া। আরে শালা কোনটা এই অন্যায়কারী সরকার, ওরা দুর্নীতি করে, ওদের ওই দুর্নীতি আমার মন করছে ব্যাপকভাবে করবো, ওরা কি দুর্নীতি করে, ওরা কি দুর্নীতি করে। আমাদের মাংস নেয় 700 টাকার মাংস 200 টাকা নেয়, 800 টাকার মাংস 1500 টাকা, এই তো। আর বাংলাদেশ এই বর্তমান সরকার যে চুরি করতেছে, আমি পরশুদিন চ্যানেল আগে গিয়ে বলেছি সমাজকে, সাদ আছে আমাদের বিস্কুট, তার বিস্কুট না দিতে হবে, বিস্কুট 3600 টাকা বিস্কুট দিতে হবে, দেখছেন না 1 কেজি বিস্কুট 3600 টাকা। হ্যাঁ, এই সরকার এমন একটা চোর সরকার, চোর টাকা চিন্তা করে একটা নতুন পাচ্ছেন, ভাষা পাচ্ছেন, দুটা দেখেন তো হিসাব নিকাশ করে তোমরা ভাষা গ্রহণ করে দেয়। এই একেবারে জঘন্য সরকারের এখন বলা শুরু করেছে। আমরা নির্বাচন হয়েছে 7 জানুয়ারি, বিএনপি না আসে আমাদের, আরে নির্বাচন তো আমাদের যেতেই দাও না। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যাবো না, আমাদের যেতে দেবো না, কারণ 28 তারিখে তোমার অবৈধ বন্ধ করে দিচ্ছ, মহাসচিবকে গ্রেপ্তার করেছো। একটা নির্বাচনে একটা অফিস খোলার না করে ফর্ম বেচা, ফর্ম কেনা, ফর্ম সাক্ষাৎ নেওয়া, তারপরে তো নির্বাচন। এই কথা যারা বলে তাদের মুখের উপর কি মারা দরকার, পায়জনে কি পরে সেটা মারা। আমি পরশুদিন বলেছি, আমি ঘোষণা করছি যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যারা বলে এতিমের টাকা চুরি করে খেয়েছে, তাদের জিহ্বাটা কেটে দেওয়া দরকার। এইভাবে আমার ধরুন ছিল, উনি এমপি বলে এমপি আমাদের কাউন্সিল, আবার 7 বারের মতন সাংগঠনিক মন্ত্রী হয়েছে, ওটা আমি এমপি বললাম। তো যে আমারও যে বলবো তারা এটা আমার বিশ্বাস থেকে বলছে। আমি যেমন কোর্টে বলেছি, মানে আদালত আমার ভিডিও দেখা, পুরো ভিডিও চ্যানেলে ভিডিও পেশ করে ভিডিও দেখে বললো আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এই সব কথা আমি বলছি। আমি আরো বলবো, যদি দেশটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইর রহমান নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয়,
আমি বলতেই থাকবো, 100 বছর জেল হলে আমি পরোয়া করি না। তবে আপনাকে বলতে হবে আমি কেন 4 বছরের সাজা নিয়ে, আমি সাজান ভাই, স্বামী বেলাল, মনুল আসমান লিঙ্কন, কেন আমরা আজকে কারাগারে, আমাদের লোকের কারাগারে কেন বলতে হবে আপনাকে? মান্না তো গাড়ি পড়ে নেই, গাড়ি নাম্বার প্লেট নেই, গাড়ির আপনার ইয়ে নেই, চেসিস নাম্বার নেই, গাড়ির মালিক নেই, সেই মামলা সাজা হলো কেন বলতে হবে? মুক্তিযুদ্ধে গেছিলাম তখন আমরা, তারা হিন্দু ছিল, আমি ছিল, গাড়ি পুড়িয়ে দিত। আর এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে মা বন্ধুরা দিয়ে খারাপ ব্যবহার করে, পাবনা কিন্তু মেরেই ফেলেছে, তার বাড়ি থেকে প্রশ্ন যাবো, ছেলেকে পায় নাই, আমি সন্তান তার বাপকে মেরে ফেলেছে। এর উত্তর কে দিবে? আপনাকে বলতে হবে, মানে সর্বোচ্চ আদালত। আমি কি বলেছি? বাংলার 99% মা আছেন, যে মায়েরা 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 2 10 বলতে পারে না, 1 2 3 4 5 6 7 8 9 10 করে গুনে, তাদের অনেক সন্তানরা বিচারক পদে আসেন। সেই মা, সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে ঘেরা করতে, কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না, কুলাঙ্গারের নাম জানা নাই, মানে শব্দের মানে জানা নাই, সে তার সন্তানকে পকা দিয়ে উঠলো। সারা বাংলা ভাষা আরো ঠিক করে। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সাজা দিয়েছেন যার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই সাজা আপনি যদি আমাকে দেন আমি খুশি হব, আর যদি না দেন বাংলার কোটি কোটি মানুষ খুশি হবে। যাক, আমার বক্তব্য বাড়াবো না, অভিজ্ঞতাটুকু বলার জন্য বললাম। আজকে আমাদের বলতে হবে, প্রত্যেককে বলতে হবে, এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলবো। বলেন বলবো? বলবো, বলবোই। এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। 2 ভাই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং রিপনকে ধন্যবাদ জানিয়ে আমার উদ্দেশ্য আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জামাল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাইকে ওনার গঠনমূলক বাস্তবধর্মী বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের প্রিয় জনাব আব্দুল সালাম ভাই। সভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি সত্যচারামুক্ত সাবেক ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু। এইমাত্র আমরা যার বক্তব্য শুনলাম, এবং আজকে আমার মনে হয় সবারই হৃদয়ে নাড়া দিছে হাবিবের বক্তব্য। 90-এর ছাত্র গণপ্রচারের অন্যতম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, তিনি সাহসের সাথে কোর্টে তার বয়ান যেটা দিয়েছেন সেটা খুব কম লোকই দেয়। সেই সাহসী মানুষ হাবিব। উপস্থিত আছেন এখানে এবি পার্টির সদস্য সচিব মঞ্জু, আমাদের শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান রাশেদ, এবং এখানে ফারুক সহ ইউনুস মিদা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সহবেত ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, সবাই খুব ভালো বলছে। আমি আর সে সমস্ত বক্তব্য রিপিট করতে চাই না। আজকে আমিও ঘৃণার সাথে বলতে চাই যে আজকে যে ঘটনাটা মধুখালীতে ঘটেছে, এটা কথাটা একটাই যে এটা তো একটা ঘটনা না। এই আওয়ামী লীগের আমলে এই ধরনের বহু ঘটনা ঘটছে, মন্দির, মসজিদ, প্যাগোডা সব জায়গায় ঘটছে। কিন্তু বিষয়টা হলো যে তবুও তারা বুক ফুলায় বলে একমাত্র তারাই নাকি হিন্দুদের জন্য একমাত্র
তারাই সেফগার্ড। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে, স্বাধীন হওয়ার পর থেকে সবসময় এই হিন্দুদের সম্পত্তি বলি, তাদের উপর আক্রমণ বলি, তাদেরকে নিঃশেষ করার ব্যবস্থা বলি, সবকিছু করেছে আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, এটা বলবো যে আমি 2 দিন আগেও বলছি যে আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, এটা পরিষ্কার। এবং দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে এখানকার খোলা মাঠে যাতে অন্য কেউ স্বীকার করতে পারে সেই সুযোগটা করে দিতে চায়। কারণ এই দেশের মানুষ আজকে আওয়ামী লীগকে চায় না, এই কারণে তাদের একটা ক্ষোভ আছে মানুষের উপরে। তো সেটা কিভাবে নিরসন করা যায় সেটার জন্য এই ধরনের পথ তারা খুঁজছে। তবে আমি বলবো যে অনেকেই বিএনপি কে দোষ দেন। বিএনপি কি করছে, এমনকি ওবায়দুল কাদেরও দেয়, হাসিনাও দেয়। বিএনপি তো বিরোধী দলের রোল প্লে করতে পারছে না, বিএনপির শক্তি নাই, বিএনপি কিছুই করতে পারছে, 50 জন নিয়ে মিছিল করতে পারে না। অর্থাৎ মিছিল কেন হয় না, এটার জন্য ওবায়দুল কাদেরের ঘুম হয় না। আবার মিছিল হওয়ার আগেই, কোথাও একটা ঢিল ছোড়ার আগেই, ককটেল তো দূরের কথা, কিন্তু মিথ্যা মামলা আপনার হয়ে যায়, মিথ্যা মামলা হয়ে যায়। এইগুলোর কারণটা একটাই, যে বললাম যে আওয়ামী লীগ দেশে একটা ষড়যন্ত্র করে একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চায়, আর বিএনপি কে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি, একটা সন্ত্রাসী পার্টি হিসাবে তারা এস্টাবলিশ করতে চায়। কিন্তু হাজার চেষ্টা করেও তারা সেটা পারতেছে না। পারতেছে না কার কারণে? আগে পারে নাই খালেদা জিয়ার কারণে, আর বর্তমানে পারে না তারেক রহমানের কারণে। এই কারণে তারেক রহমানকে আর তাদের সহ্য হইতেছে না। আপনারা দেখেন, ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলে মনে হবে যে তাদের মূল শত্রু হলো তারেক রহমান। এইটাকে যে কোনো ভাবেই হোক শেষ করে দিতে হবে, তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে। আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না। এই জন্য সুপরিকল্পিত ভাবে কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে, বিএনপির উপর আক্রমণ তো করছে। আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে। পাশাপাশি বলবো যে দেখেন, দেশের যে বাস্তব অবস্থা, এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না, রাজনীতি করতেছি না, এটা একদিক দিয়ে ঠিক, আবার একদিক দিয়ে ঠিক না। কারণ হাসিনা ক্ষমতায় আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে। আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে? হাসিনা ক্ষমতায় আসার জন্য 111-এ সেই সময় আর্মি ব্যাংক গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালায়েন্স করছে, তাদের সবকিছু বলছে যে আমার ক্ষমতা দাও, তোমাদের সব মাপ। অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগ্যাল করে দিল, যত অন্যায় অবিচার করুক তার কোনো বিচার নেই, ক্ষমতাটা দরকার। আর ক্ষমতা আসার পরপরই বলতেছে খবরদার আর্মি, যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে, তাহলে কিন্তু খবর আছে। এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা, গণতন্ত্র বলেন, ভোটের অধিকার বলেন, সবকিছু শেষ করে দিতেছে। এবং এইগুলো যে শেষ করতেছে, এর মধ্যেও কিন্তু বিএনপি গত 15-18 বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে। এ পর্যন্ত বিএনপির শত শত নেতা কর্মী শহীদ হয়েছে। আজকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে শামসুজ্জামান দুদু আছে, হাবিব আছে, অনেক। আমরা কে জেলে যাই নাই, কে মামলা খাই নাই? শত শত মামলা, হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপি কে ঠেকানোর চেষ্টা করছে। তবে এখন আমাদের, আমি সংক্ষেপে বলবো যে এখন আমাদের উপায়টা দেখেন, এই যে এই ইলেকশনের আগেও
আজকে যে গরম আমি উপলব্ধি করতেছি, আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে, এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বামদের একটা কমিটি আছে। সুন্দরবন নিয়ে যখন ওই কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইলো, তখন দেশে সবাই বিরোধিতা করলো, আন্তর্জাতিকভাবে বিরোধিতা হলো, জাতিসংঘে বিরোধিতা হয়েছে। তো সেই সময় এই তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি, কি নাম আমি জানি না এক্স্যাক্টলি, জাতীয় এই রক্ষা কমিটি, জাতীয় বিদ্যুৎ, সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম, আমরা প্রেস রিলিজ দিলাম, তাতে অনেকের হাতে গালে গেল। এর জন্য বিষয়টা বুঝতে হবে যে আজকে একটা আন্দোলন যদি সফল করতে হয়, বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন, বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া, তারও বর্তমানে তারেক রহমান। কাজে বিএনপি কে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে, আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না। আজকে যারা বলে যে তারেক রহমান দরকার নাই, বিএনপি দরকার নাই, তারা মূলত, আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে। পরিষ্কার কথা। আজকে যারা বলে, একই বলে, কয় না শেখ হাসিনা ঠিক আছে, বাকি সব চুরি করতেছে, অনেকে জায়েজ করার চেষ্টা করে। আরে ভাই, উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে? বাকিরা করে কেমনে? কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না, কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানো যাবে না, এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা। যদি আমি বিশ্বাস করি, যেটা আজকে এখানে রাশেদ বলল, ফারুক বলল, মঞ্জু বলল, যেটা আজকে যদি আমরা চাই যে আজকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে রক্ষা করার উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে, তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট চাই, এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব, বাকিগুলো পরে সব ঠিক হবে। কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই, তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই, তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না, আমার মূল বিএনপির টোটাল রাস্তা একটা হইতে পারে, এবি পার্টির পথ আরেকটা হইতে পারে, তার একটা পথ আরেকটা হইতে পারে, কিন্তু একটা তো এক, যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি, তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে। আজকে বিএনপি কে দোষারোপ করতে পারে, যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক। অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে, গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে। আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা করতেছি না, তারপরেও মামলা দিতেছে। আবার তারা চায় সেটা, যেটা 72 থেকে 75 যখন তারা করছিল, সেটা সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল বাকশাল, কারণ বাধ্যে যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিছে। অনেকে জিয়া রহমানের সমালোচনা করে। জিয়া রহমানের ওয়ান অফ দা কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস, যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ, সেই রাজনীতিটা ফিরে আনছিলেন। যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন, হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তোয়া সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তাই কাজে বিএনপি এখনো গণতান্ত্রিক দল। বিএনপি কে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই
ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে। কিন্তু বিএনপি মানে এমন না যে সব ছেড়ে দিছে বা বিএনপি পারতেছে না করতেছে না। বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে, আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপি অব্যাহত রাখবে, এই কথাটা মনে রাখবেন এবং সেখানে সবার দরকার। আজকে অন্যান্য কথা যারা বলেন, আরে ভাই এই সরকার একদিন বলে আজকে গাজায় কি হইতেছে, গাজার ঘটনাকে কেন্দ্র করে আজকে কয়টা আমরা বাংলাদেশে এটার জন্য আমরা কি করতে পারছি। আজকে এই সরকার একদিকে গাজার কথা বলে, আর একদিকে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আছে, যেটা বাংলাদেশে এই প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে যেটা আগে ছিল কোন অবস্থাতে ইসরায়েলের একটা সিল দেওয়া ছিল, কোনোভাবে ইসরায়েল যাওয়া যাবে না, তার জন্য ভিসাও পাওয়া যাবে না, সেটা পর্যন্ত উদ্যোগ করে দিয়েছে। কাজে আওয়ামী লীগ হলো কমপ্লিটলি একটা মিথ্যার ব্যাসাদি করে। আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য আজকের এই হাসিনাকে যারা সহযোগিতা করছে তার মধ্যে ইসরায়েলও একটা। কাজেই আজকে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, বুঝে একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই। দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আর এই রক্ষাটা অন্য কোনো ভাবে না, রক্ষাটা হলো ভোট। আমরা একটা ভোট চাই, এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই, আমরা ভোটটা আমি দিতে চাই। আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরে দিছে সেটার থেকে আমরা চাই। আজকে দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, আজকে সেদিকে খেয়াল নাই। খালি ওবায়দুল কাদের খালি ঘুরে খালি বিএনপি আর তারেক এটাকে ঠেকে। তারা জানে যে বিএনপি কে আর তারেক রহমানকে ঠেকাইতে পারলেই আধিপত্যবাদী শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে, তারা খুশি থাকলেই সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে। তো পরিষ্কার, ক্ষমতায় তো জনগণ দেয় নাই। এদেশ একটা দলের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে যায় বলে যে আমাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেন, তাদের এরপরও কি আমরা বুঝি না? বুঝার কি ঈশ্বর বাকি থাকে? তাই আমি বলবো যে আজকে বাংলাদেশে এখনো, আরে ভাই বিএনপির ছাত্র দলকে তো যাইতে দেয় না, বুঝলাম। এই যে আপনারা যারা আছেন, আরো যারা আছে, আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করি ইসরায়েলের ব্যাপারে, আজকে মধ্যপ্রাচ্যে কিভাবে মুসলমানদেরকে মারতেছে, অথচ সেটা আমেরিকাতে প্রসেস হচ্ছে, কানাডাতে হচ্ছে। আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে প্রতিবাদ করতেছে। আমার বাংলাদেশে কোন ইউনিভার্সিটি তো আমি দেখি না তো। আজকে এটা কি একা শুধু বিএনপির দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আসেন একটা জায়গায় আমরা একত্র হই, যে আমার ভোটের অধিকার, যে ভোট আর উপজেলা করতেছে। আরে ভাই জাতীয় নির্বাচনের খবর নাই, জোর করে নিয়ে নিছো। 28 তারিখের কথা হাবিব বলছে, আমি আর বললাম না, যে সাজানো পাতানো ভাবে বিএনপি কে জেলে ঢুকায় দাও, রাস্তা থেকে সরায় দাও, একটা অফিস বন্ধ করে দাও, আমি একটা এককভাবে নির্বাচনের প্রশ্ন করে ফেলি। আবার বলে তারা নির্বাচনের কথা। কাজে প্রথম এখন একমাত্র দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন চাই। এর আগে অন্য কোন নির্বাচন এই দেশে মানুষ চায় না, পরিষ্কার কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, তরুণ নেতা রফিকুল ইসলাম রিপন, আর এখানে আজকে যারা বক্তৃতা করেছেন, বিশেষ করে প্রধান বক্তা আমাদের বীর মুক্তিযোদ্ধা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, এক সময়ের সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র
সালাম ভাই, আব্দুল সালাম, আমাদের হাবিব, একসময় ছাত্রলীগের সভাপতি, ছাত্র আন্দোলনের অন্যতম দিকপাল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের সালাম ভাই উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, সরি আমাদের মুজিবুর রহমান মঞ্জু, সাবেক ছাত্র নেতা, এবি পার্টির মেম্বার সেক্রেটারি, আমাদের রাশেদ প্রধান, আমাদের রাশেদ প্রধানের বক্তৃতা এবং উপস্থাপনা শুনলে আমাদের প্রধান ভাইয়ের কথাই মনে হয়, আমাদের ফারুক, তরুণতম নেতা, মানব অধিকার পরিষদের মেম্বার সেক্রেটারি, আমাদের ইউনুস মৃধা, মহানগর বিএনপির সাংগঠনিক নেতা আমাদের আনোয়ার ভাই, মহানগর মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক খোকন, জেলা সমাজ কল্যাণ পরিষদের নেতা এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা এবং মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমনিতেই বক্তৃতা সংক্ষেপে সাধারণত করি, আজকে একেবারেই কিছুই বলার নেই, কারণ এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে বিস্তারিত কথা তারা বলছে। আমার কাছে মনে হয় যে ব্যাপারটা সেটি হচ্ছে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ যে কারণে প্রতিষ্ঠা হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে। বাংলাদেশ প্রধানত গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ আমরা অর্জন করেছি। ভাবতে খুব কষ্ট লাগে, কিন্তু বাস্তবতা এটাই, এই দেশের মানুষের এখন কোন অধিকার নাই, ন্যূনতম ভোট অধিকার নাই। সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তার প্রতিনিধি নির্বাচন করবে, এই অধিকার এখন দেশের মানুষের নাই। ফ্যাসিবাদ এমন একটা জিনিস যারা সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করে, সংখ্যাগরিষ্ঠকে তারা ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। অর্থাৎ ভোটের তো রাইট নাই, ভোট তো প্রয়োজন নাই, সংখ্যাগরিষ্ঠ দরকার। সংখ্যাগরিষ্ঠতা রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে সব জায়গায় কঠিন। এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন, এবং সেই কঠিন কাজটা আমাদেরকে সবাইকে মিলে বিএনপির নেতৃত্বের, বিএনপির সহযোগী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী হিসাবে আমাদেরকে সবাইকে মিলে গণতন্ত্রে দেশকে ফিরিয়ে আনতে হবে। একটু আগে যেটা হাবিব বলল, যে জেলখানায় যারা গেছে তারা জানে জেলখানা এখন কত কষ্টকর। সাধারণ জেল আর ডিভিশন জেলের ভিতরে হয়তো কিছু পার্থক্য, কিন্তু বেগম খালেদা জিয়া কি আরামে আছেন? ৬০ বছর তিনি জেলখানাতে আছেন। অনেকে বলার চেষ্টা করে তিনি বাসায় আছেন। বাসা এটা জেলখানা, এটা বাসা না। যারা জেলখানায় ছিলেন অথবা যারা জেলের বাইরে ছিলেন, আন্দোলনের নেতৃত্ব নানাভাবে দিচ্ছিলেন, কেউই শান্তিতে ছিল না, কেউই কষ্টের বাইরে ছিলেন। আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে। আমি প্রতিশোধের কথা বলছি না, আমরা প্রতিহিংসার কথা বলছি না, আমরা আমাদের অধিকারকে ফেরত আনতে চাই। এই যে আজকে যে দুটি ছেলে, কিশোর বলেন তরুণ বলেন, একটা পরিবারের দুটি সন্তান যদি মারা যায়, সেই পরিবারে আর কি থাকে? সেই পরিবারে বাঁচার সংস্থান বলে এত আর কিছু থাকে না। ব্যাখ্যা করতে বলার প্রয়োজন নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে বক্তারা বলেছে এদেশে মিলেমিশে আবহমান কাল থেকে একসঙ্গে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই দেশটাকে একটি জঙ্গলি রাষ্ট্রে রূপান্তরিত করার ইতিমধ্যে করা হয়েছে। সেটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য এই ন্যাক্কারজনক ঘটনাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যাতে না হয়, ভিন্ন পথের দিকে দেশ ধাবিত হয়, এটাই তার লক্ষ্য। এখানে বক্তারা কিন্তু এই কথা উল্লেখ করেছেন। বিএনপি দেশে থাকা অবস্থায় এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার হওয়ার কোনো কারণ নাই। কারণ একমাত্র দল যারা এই দেশে মুসলিম না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সকল ধর্মমত পথকে শ্রদ্ধা করে, ধর্মীয় বিশ্বাসকে তারা লালন করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল থাকা অবস্থায় এই দেশে যদি কোন গোষ্ঠী, সরকার, প্রতিষ্ঠান মনে করে বা বিদেশি কোন শক্তি মনে করে যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে গণতন্ত্রের এই আন্দোলনকে নস্যাৎ করবে, এটি সম্ভব হবে না। কারণ এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। ৭১ সালে মীমাংসিত হয়েছে যে আমরা কোন পথের যাত্রী। ৭১ সালে বিজয় লাভ করেছে কোন পথের যাত্রী, এটা কিন্তু ৭১ সালে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, এটি জবাবদিহিমূলক সরকার না। গণতন্ত্রে ফিট হলে জবাবদিহিমূলক সরকার থাকে না। ফ্যাসিজম জবাবদিহিতা করে না, নির্বাচনকে তারা ভয় করে। আমরা মনে করি নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা এখন সব থেকে জরুরি কাজ। এই জরুরি কাজটি করা সম্ভব হলে আমার মনে প্রকৃতিও সদয় হবে। আজকে প্রকৃতি আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করছে সেটা সম্ভব কেন সম্ভব হবে? জবাবদিহিমূলক সরকারি বন, সুন্দরবন যেমন একেবারে উজাড় করে দিয়েছে, কোন জবাব দিতে নাই, এটা ধ্বংস করে দিয়েছে। এটিকে ফেরত আনতে হলে পরে আমাদের এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আসুন বন্ধুরা, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাস্তায় নেমে আছি। এটাই আজকের আলোচনা সভা মূল প্রতিবদ্ধ বিষয় হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ।